বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাতে চেয়েছিলেন শেখ হাসিনা, বলছেন নুরুল হক নূর। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে, বলছেন চিফ প্রসিকিউটর। পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম কক্সবাজারের রুটে যান চলাচল বন্ধ। জানাবো হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। এবং সর্বশেষ জানাবো নির্বাচন কমিশন নিয়ে যা বললেন সমন্বয়ক সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাতে চেয়েছিলেন শেখ হাসিনা, বলছেন নুরুল হক নূর। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছিল। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করেছে। ডাকসুর সাবেক ভিপি বলেন, পিলখানা বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করেছিল, ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল। এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনার দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করেছিলেন। সর্বশেষে ছাত্র জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে গত 5ই আগস্ট ওই সরকারের পতন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে পারে গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়ে দলের সভাপতি আরো বলেন, আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়ে গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে, যেই লাউ সেই কদু। শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আর যেন কাউকে জীবন দিতে না হয়, এজন্য টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমল নামা খুব একটা ভালো নয়, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। সে চিত্র দেশের মানুষ দেখেছে। পুরনো চাঁদাবাজ, দখলবাজ, হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে, তাহলে আমাদের কারোর জন্য সুখবর হবে না। এবার পরিবর্তনের সুযোগ এসেছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। তিনি আরো বলেন, বিগত দিনে যে সরকার ক্ষমতায় এসেছে, পুলিশ প্রশাসনকে তাদের মতো করে পরিচালিত দলীয়করণ করেছে। জনগণ কারে কাছে যেন জিম্মি না থাকতে পারে, এজন্য রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দেওয়া হবে। এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ চাঁদা নিত এবং দখল করত, এখন সেখানে অন্য রাজনৈতিক নেতাকর্মীরা একই কাজ শুরু করেছে। নুরুল হক বলেন, কোন রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আগামী রাষ্ট্রনীতিতে যেন তরুণদের অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেজন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে। পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে, বলছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনালে যোগ দিয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার বিচারের ফরমাল তদন্ত এখনো শুরু হয়নি, তবে শুধু শেখ হাসিনা নয়, ওই গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল সবার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। তাজুল ইসলাম বলেন, জুলাই মাসে যেন গণহত্যা হয়েছে এর প্রমাণ বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এটিকে সংরক্ষণ করে আইনি কাঠামোর মধ্য দিয়ে এসে মামলাগুলো প্রমাণের যে কাজ, সেটি এখন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আমরা মাত্র দায়িত্ব নিয়েছি, খুব দ্রুত গণহত্যা তদন্ত প্রক্রিয়া শুরু করব, যেন আদালত নষ্ট না হয়, আর যারা সম্ভাব্য আসামি তারা যেন আইনের বাইরে চলে যেতে না পারে, দেশ ছেড়ে চলে যেতে না পারে। কোর্ট বসলে শেখ হাসিনা সহ সম্ভাব্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইব। পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ। পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের উপর হামলা করেছে, তাদের এক সিনিয়র ড্রাইভার ভাইকে মেরেছে। সেই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, শেখ হাসিনার মতো সেক্রেটারি মুসা আমাদের রক্ত চুষে খেয়েছে। একটা লোকাল বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত যেতে 1600
980 টাকা চাঁদা দিতে হচ্ছে। তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো নানান সংগঠনের নামে বেপরোয়া চাঁদাবাজি করছে। তারা আরো বলেন, এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের উপর হামলা হয়। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পরিবহন সংগঠনের নামে এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে, শ্রমিকদের উপর হামলা বন্ধ করতে হবে, সেক্টরে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরাকান সড়ক পরিবহন শ্রমিক উন্নয়নের এক সমন্বয়ক বলেন, সেক্রেটারি মুসা নির্বাচন ছাড়াই গত 17 বছর আমাদের রক্ত চুষে খেয়েছে। এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে, আমরা আর সেটা হতে দেব না। তাদের নির্যাতনে গত 17 বছরে পর্যন্ত 8,000 শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে। আমরা এই স্বৈরাচার আর চাই না। অন্যদিকে সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, অফিসগামী মানুষরা পড়েছেন বেশি ভোগান্তিতে। হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা কর্মব্যস্ততা স্থবিরতা দেখা দিয়েছে। যাত্রীরা জানান, সকাল থেকে রোদে পুড়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, কোনো গাড়ি চলাচল করছে না। কেউ কেউ ছোট গাড়ি চালালে সেসব গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট এই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত এক মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় 60% কমেছে পোশাকের বাজারের বেচাকেনা, 70% কমেছে হোটেল বুকিং, 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে সব ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা ভালো না হওয়াতে ধারণা করা হচ্ছে খুব সহজেই কাটবে না এই সংকট। বাংলাদেশ জনগণের মনে করেন, বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। এসএস হক মার্কেট, যা নিউ মার্কেট বলে পরিচিত, অথবা তার আশপাশের বিপণী বিতানগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন। খবর বিবিসি বাংলার। নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্তা বলেন, পোশাকের দোকানগুলিতে বাংলাদেশি ক্রেতাদেরই ভিড় দেখা যেত। 1 মাস হয়ে গেল, তারা এখন আর ভারতে আসছে না প্রায় কেউই। আমাদের দোকানগুলোর 60% বিক্রি কমে গেছে এই 1 মাসে। পোশাক, সাজগোজের জিনিস অথবা জুতো সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়টি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। হোটেলের ঘর প্রায় ফাঁকা। মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতার কেন্দ্রস্থলে এই এলাকায় বহু হোটেল, রেস্তোরাঁ আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে ব্যবসা করে থাকে। এছাড়া ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবায় পাওয়া যায়। ওই এলাকায় গেলে মনে হবে যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আশা কমে গিয়েছিল, আর আগস্ট থেকে তা একরকম বন্ধ হয়ে গেছে। মার্কুইস স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনোতোষ সরকার বলেন, এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন, অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন। তিনি বলেন, কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলো 60 থেকে 80% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে প্রায় 30%। রুম অকুপেন্সি রেট হলো হোটেল ব্যবসার একটি শব্দ, যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশ মানুষ থাকছেন তার হিসাব। অর্থাৎ হোটেলগুলিতে 100টি ঘর থাকলে এখন মাত্র 30টি ঘরে পর্যটক থাকছেন। সরকার আরো বলেন, মার্কুইস স্ট্রিটে তো শুধু হোটেল নয়, বাংলাদেশি পর্যটকদের আরো বহু পরিষেবা প্রদানকারী সংস্থা আছে। তাদের মূল ক্রেতা ও দেশের পর্যটকরাই। তারা এখন এতটাই কম সংখ্যায় আসছেন যে সব ব্যবসায়ীরাই মার খাচ্ছে। বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ওই 30% মতোই আসন ভর্তি হচ্ছে, বাকিটা ফাঁকা থাকছে। কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত। তাই অন্য কোনো অঞ্চলের নেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করছেন মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন। কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু অথবা দিল্লি, মুম্বাই, বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে। এইসব হাসপাতালগুলিতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন, তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্কও। কলকাতায় যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যায় আসেন, ওই হাসপাতালগুলি বলছে গত 1 মাসে খুব কম রোগী সে দেশে থেকে এসেছে। যদিও ভারতের হাইকমিশনগুলি মেডিকেল ভিসা দিচ্ছে, তার সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগী দেখা পাওয়া যাচ্ছে কলকাতার হাসপাতালগুলিতে। মণিপাল হসপিটালস গোষ্ঠী কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে। তাদের অধীন হাসপাতালগুলিতে গড়ে 2100 জন বাংলাদেশি রোগী আসেন প্রতি মাসে। সেই সংখ্যাটা প্রায় 1/3 নেমে এসেছে। নির্বাচন কমিশন নিয়ে যা বললেন সমন্বয়ক সার্জিস আলম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অথরাইজেশন উইং এর সমন্বয়ক সার্জিস আলম বলেন, রাষ্ট্র সংস্কারের যৌক্তিক সময়ের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনই নির্বাচনের না ছাত্র জনতার শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে 1 বছর সময় দিতে চাই। এ ধরনের বক্তব্য আমি দেইনি। সার্জিস আলম আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনে শুধু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। নির্বাচনের জন্য যেমন নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন, তেমনি রাষ্ট্রের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কার প্রয়োজন। আমরা মনে করি রাষ্ট্র সংস্কার একটি বৃহৎ প্রক্রিয়া। রাষ্ট্রের যে সিস্টেমগুলো দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়েছে, সেগুলো সংস্কার প্রক্রিয়া কিছু ক্ষেত্রে শুরু হয়েছে, কিছু ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া শুরু হওয়ার অবস্থায় আছে। শহীদের রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বলে মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।